গল্পের শুরুতে আমরা এক লড়াই সম্পর্কে জানতে পারি। চারদিকে ঢাকঢোলের শব্দ, মানুষের উচ্ছ্বাস আর উত্তেজনায় পুরো পরিবেশ মুখর হয়ে উঠেছে। সবাই জড়ো হয়েছে এক ঐতিহাসিক লড়াই দেখার জন্য। হ্যাঁ, সেই লড়াই যেটা ঠিক করে দেবে লিং বংশের ভবিষ্যৎ। এই যুদ্ধে জিততে পারলে তারা প্রথম সারির বংশগুলোর কাতারে উঠে যাবে। বাঁ পাশে দাঁড়িয়ে আছে আমাদের নায়ক ভ্যান। সে লিং বংশের প্রতিষ্ঠাতা ও প্রধান। অসাধারণ ক্ষমতার অধিকারী এই মানুষটি নিয়ন্ত্রণ করে এক বিশালাকার তিমিকে, যার সামনে দাঁড়ানোর সাহস কারণেই। আর ডান পাশে তার প্রতিপক্ষ। তার নিয়ন্ত্রণে আছে আগুনের শক্তিতে ভরা এক দৈত্যাকার বানর, যা তিমির শক্তির সরাসরি প্রতিদ্বন্দ্বী। এরপর শুরু হল যুদ্ধ। দুই দানবীয় শক্তি একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। তাদের গতি আর আঘাত এতটাই দ্রুত ছিল যে সাধারণ মানুষের চোখে ঠিকমতো ধরা পড়ছিল না। চারদিকে একের পর এক আঘাতের ঝড় বইতে লাগল। পানির বিশাল ঢেউ ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল, আর কিছু দর্শক ভিজে গেল বিস্ময়ে হতভাগ হয়ে। হঠাৎ ভ্যান আকাশে লাফিয়ে উঠে দৃঢ়কণ্ঠে বলল, পালানোর কোনো সুযোগ নেই। এই বলে সে দুই হাত একত্র করে এমন এক আঘাত হানল যাতে পুরো মাটি কেঁপে উঠল। কিন্তু তার প্রতিপক্ষ অপেক্ষা করল না। আক্রমণের মাঝপথেই সে সামনে ছুটে এলো, আর জ্বলন্ত দৈত্যাকার বানরটি তিমির ওপর ঝাঁপিয়ে পড়ল। সংঘর্ষের মুহূর্তে পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল। প্রচণ্ড ধাক্কায় চারদিকে আগুনের ফুলকির মতো শক্তির ঝলক ছড়িয়ে পড়তে লাগল। এরপর প্রতিপক্ষ আবার আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু এবার তিমিটি যেন ইস্পাতের চেয়েও শক্ত হয়ে গেছে। প্রতিটি আঘাত সে সহজেই শোষণ করে নিয়ে আরও ভয়ঙ্কর শক্তিতে ফিরিয়ে দিতে লাগল। শেষ মুহূর্ত ক্রমেই কাছে আসছিল। দুজন যোদ্ধাই নিজেদের সমস্ত শক্তি একত্র করল এবং চূড়ান্ত আক্রমণের জন্য একে অপরের দিকে ধেয়ে গেল। পরের মুহূর্তেই এক ভয়াবহ বিস্ফোরণ পুরো যুদ্ধক্ষেত্রকে গ্রাস করল। প্রচণ্ড শক্তির বিস্ফোরণে চারদিক ঢেকে গেল ধুলো আর ধোঁয়ায়। কিছুক্ষণ পর যখন ধুলো সরে গেল, তখন দেখা গেল বিজয়ী হিসাবে দাঁড়িয়ে আছে ভ্যান। তার তিমিও বিজয়ের গর্জন করছে। এই জয়ের মাধ্যমে তার বংশ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে। পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ হবে, ফিরে আসবে তাদের হারানো সম্মান আর গৌরব। কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। হঠাৎ তিমিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এক অন্ধকার শক্তি তাকে ঘিরে ধরল। সেই শক্তি চারপাশের সবকিছু ধ্বংস করতে শুরু করল। তিমির শরীর বিকৃত হয়ে যেতে লাগল, আর সে উন্মত্ত হয়ে দর্শক সারিতে থাকা মানুষদের উপর হামলা চালাতে শুরু করল। মুহূর্তের মধ্যেই বিজয়ের আনন্দ পরিণত হল ভয়াবহ আতঙ্কে। ভ্যান তার ডাকা প্রাণীটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু কোনো কাজ হল না। তিমিটা উল্টো তার দিকেই ঘুরে দাঁড়ালো, চোখে স্পষ্ট হত্যার ইচ্ছা। সেই মুহূর্তে ভ্যান বুঝে গেল তার শেষ সময় এসে গেছে। তার পুরো জীবন যেন চোখের সামনে ভেসে উঠল। সে দেখল সেই বংশকে যেটা গড়ার জন্য সে নিজের সবকিছু উৎসর্গ করেছিল। দেখল সেই বন্ধুদের যারা শুরু থেকে তার পাশে ছিল। তারপর দেখল সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন তিমিটার রূপ বদলে তার স্বপ্ন তাকে এক মুহূর্তে গুড়িয়ে দিয়েছিল। সে দেখল মানুষগুলো তাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে। সে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই করতে পারছে না, বুঝতেই পারছে না সবকিছু এমন হলো কিভাবে। অগণিত প্রশ্ন আর বুক ভরা কষ্ট নিয়ে সে চোখ বন্ধ করল। তারপর ধাম, ভ্যান হঠাৎ চোখ খুলে ফেলল। সে অবাক হয়ে দেখল সে এখনো বেঁচে আছে, কিন্তু সে আর যুদ্ধক্ষেত্রে নেই। সে দাঁড়িয়ে আছে এক অচেনা জঙ্গলের মধ্যে। তৃষ্ণা মেটানোর জন্য সে কাছের একটা ঝর্ণার দিকে এগিয়ে গেল, কিন্তু পানিতে নিজের প্রতিবিম্ব দেখে সে অবাক হয়ে গেল। এটা তার শরীর নয়, কোনো এক অচেনা মানুষের শরীরে সে এসে পড়েছে। ভ্যান এখনো কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন লোক জঙ্গলের ভেতর থেকে বের হয়ে এলো। তারা তাকে ধরে নিয়ে গেল এবং একটা বন্ধ ঘরে আটকে রাখল। ঘরের ভেতর বসে ভ্যানের মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে লাগল। আমি নিশ্চিত সেই যুদ্ধে আমি জিতেছিলাম। কেউ না কেউ আমার তিমির ওপর জাদু ব্যবহার করেছিল, না হলে ওর এমন রূপ বদলানোর কথা না। কে এটা করেছে? আমাকে সেটা খুঁজে বের করতেই হবে, আর তার প্রতিশোধ নিতে হবে। যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে সব সূত্র খুঁজতে হবে। এই ভেবে সে নিজের শক্তি ব্যবহার করে তার কিংবদন্তি প্রাণীটাকে ডাকার চেষ্টা করল, যেন পালাতে সুবিধা হয়। কিন্তু যা দেখা গেল তা দেখে সে প্রায় হতভম্ব হয়ে গেল। এক বিশাল তিমির বদলে হাজির হলো একটা ছোট্ট কুকুর আর একটা গাছ। ভ্যান নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে তাদের শক্তি পরীক্ষা করে দেখল। কুকুরটার শক্তি একটা কবুতরের চেয়ে খুব বেশি নয়, আর গাছটার মধ্যে হয়তো কোনো বিশেষ ক্ষমতা আছে, কিন্তু সেটা কি সে এখনো বুঝতে পারল না। ঠিক তখনই সে বাইরের পায়ের শব্দ শুনতে পেল। তাড়াতাড়ি সে কুকুর আর গাছটাকে লুকিয়ে থাকতে বলল। কিছুক্ষণ পর একজন প্রহরী ঘরে ঢুকল। সে ভ্যানের শিকল খুলে দিয়ে তাকে তাদের নেতার কাছে নিয়ে যেতে লাগল। ভ্যান আগেই নিজের বাঁধন কিছুটা ঢিলা করে রেখেছিল, তাই চুপচাপ তাদের সঙ্গে হাঁটতে লাগল। অবশেষে তাকে এক তরুণীর সামনে আনা হলো। ভ্যানের এখনও কোনো ধারণা নেই সে কোথায় আছে বা কেন এখানে আনা হয়েছে। কিছুক্ষণ পর সে পুরো ঘটনা জানতে পারল। যে শরীরে সে এসেছে সেই শরীরের আসল মালিক নাকি ওই নেত্রীকে বিরক্ত করার চেষ্টা করেছিল। এমনকি তার চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে দেবার চেষ্টাও করেছিল, কিন্তু সে ধরা পড়ে যায় এবং প্রহরীরা তাকে আটক করে। তরুণী নেত্রী রাগে তার দিকে তাকিয়ে বলল, তোমার কাজের জন্য শুধু মেরে ফেললেই ভলে বলে মনে করো? না, আমি তোমাকে আমার দাস বানিয়ে রাখব। যখন ইচ্ছা হবে তখন তোমাকে শাস্তি দেব। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ভ্যান হালকা হেসে বলল, এত রাগ কেন মাইলেডি? মানুষকে একটু ভালোভাবে দেখলেও তো চলে। এই কথা
কথা বলতে বলতে সে ধীরে ধীরে দরজার দিকে সরে যাচ্ছিল, কিন্তু মেয়েটি সেটা বুঝে ফেলল। সে ঠান্ডা গলায় বলল, তোমাকে কে বের হওয়ার অনুমতি দিয়েছে? কথা শেষ হতেই সে নিজের প্রাণীটাকে ডেকে পাঠালো। পরের মুহূর্তেই প্রাণীটি ভ্যানের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। ভ্যান দাঁত চেপে চিৎকার করে বলল, আমি তোমার কাছে হার মানব না। এই বলে সে ধোঁয়ার ভেতর থেকে নিজের প্রাণীগুলোকে ডেকে আনলো। কিন্তু সেগুলো দেখে তরুণী হেসে উঠল। এগুলো আবার কেমন প্রাণী? এগুলো নিয়ে তুমি নিজেকে শক্তিশালী ভাবছ? ভ্যান একটু লজ্জা পেলেও হার মানল না। সে জবাব দিল, অল্প সময় অপেক্ষা করো, নিজেই দেখতে পাবে। তরুণী কোনো চিন্তা না করেই সরাসরি আক্রমণ শুরু করল। তার বিশাল সাপটি কুকুরটার দিকে ছুটে এলো, কিন্তু ছোট্ট কুকুরটা অবিশ্বাস্য গতিতে এদিক ওদিক ছুটে সাপের বিষাক্ত দাঁত এড়িয়ে যেতে লাগল। ঠিক সেই মুহূর্তে ভ্যান নিজের ক্ষমতা ব্যবহার করে কুকুরটার গতি আরও বাড়িয়ে দিল। ফলে সাপটি বারবার আক্রমণ করেও তাকে ধরতে পারছিল না। এই দৃশ্য দেখে তরুণী অবাক হয়ে গেল। ফ্যাংয়ের মতো একটা ব্যর্থ ছেলে এমন নিখুঁতভাবে যুদ্ধ নিয়ন্ত্রণ করছে কিভাবে? সুযোগ বুঝে ভ্যান গাছটাকে নির্দেশ দিল সাপটাকে জড়িয়ে ধরতে। গাছের লতাগুলো দ্রুত এগিয়ে গিয়ে সাপটাকে আটকে ফেলল। এরপর ভ্যান জোরালো একটা আঘাত করল, আর একটু হলেই সাপটা পুরোপুরি বন্দী হয়ে যেত। কিন্তু তরুণী সঙ্গে সঙ্গে নিজের প্রাণীর মধ্যে আরও শক্তি ঢেলে দিল। মুহূর্তের মধ্যেই সাপটি বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলো। শুধু তাই নয়, আগুনের শক্তিতে গাছটাকে পুড়িয়ে ছাই করে দিল। এরপর কুকুরটার ওপরও আঘাত করল। এক নিমিষেই পরিস্থিতি ভ্যানের বিরুদ্ধে চলে গেল। তরুণী এবার শেষ আঘাতের জন্য প্রস্তুত হল। প্রচণ্ড শক্তিতে আঘাত করে সে ভ্যানকে পেছনের একটি পুকুরে ছুঁড়ে ফেলল। ভ্যান পানির নিচে ডুবে যেতে লাগল। প্রায় ডুবে মরার অবস্থায় হঠাৎ সে কিছু একটা দেখতে পেল, একটা মাছ। কিন্তু এটা সাধারণ কোনো মাছ নয়, এটা সেই একই প্রজাতির মাছ যেটা একসময় বিবর্তিত হয়ে তার বিশাল তিমিতে পরিণত হয়েছিল। তরুণী ব্যঙ্গ করে বলল, কি ভাবছ ওই মাছটাকে নিয়ন্ত্রণ করে আমার সঙ্গে লড়বে? সে হেসে আবার বলল, স্বপ্ন দেখা বন্ধ করো। একসময় এই মাছ ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণীগুলোর একটি, কিন্তু শেষ মহাসম্মেলনের যুদ্ধে এটা নিজের মালিকের বিরুদ্ধেই চলে যায় এবং তাকে মেরে ফেলে। তারপর থেকে কেউ আর এর শক্তি জাগাতে পারেনি। এর বাকি সবগুলোকে শিকার করে মেরে ফেলা হয়েছে। পুরো মহাদেশে এখন এটাই শেষ জীবিত মাছ। ভ্যান বিস্মিত হলেও শান্ত গলায় বলল, অনেক কথা হলো, সাহস থাকলে আক্রমণ করো। তার এমন সাহসী উত্তর শুনে তরুণী অবাক হয়ে গেল। রাগে সে পূর্ণ শক্তি দিয়ে প্রাণঘাতী আক্রমণ চালালো। ঠিক তখনই ভ্যান হঠাৎ নতুন শক্তিতে বিস্ফোরিত হল। সে লাফিয়ে উঠে সাপটার মুখ দু হাতে শক্ত করে চেপে ধরল। তারপর মাছটাকে নির্দেশ দিল। মুহূর্তের মধ্যে মাছটি সাপটাকে লেজের দিক থেকে পুরো গিলে ফেলল। এক পলকে সাপটি অদৃশ্য। তরুণী নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে হতভম্ব হয়ে মাটিতে বসে পড়ল। অন্যদিকে ভ্যান ধীরে ধীরে পুকুর থেকে উঠে এলো। মুখে দুষ্টু হাসি নিয়ে বলল, দারুণ খাবারের জন্য ধন্যবাদ। কথা শেষ করেই সে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। প্রহরীরা পৌঁছনোর আগেই সে অনেক দূরে চলে গিয়েছিল। প্রহরীরা তার পিছু নিল। শুরু হলো তীব্র ধাওয়া, কিন্তু ভ্যান সহজেই তাদের ফাঁকি দিতে লাগল। সে আবার নিজের গাছের ক্ষমতা ব্যবহার করল। দূরে সরে যাওয়ার সময় তাদের দিকে তাকিয়ে হাত নেড়ে হাসল, তারপর চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে প্রহরীরা সেই তরুণীর কাছে এসে ক্ষমা চাইল। তারা জানালো যে ছেলেটাকে ধরতে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু কথাগুলো শুনেই তরুণীর মাথা গরম হয়ে গেল। রাগে ফেটে পড়ে সে একের পর এক বকাঝকা আর অপমান করতে শুরু করল। পুরো ঘর তার চিৎকারে কেঁপে উঠল। এটা ছিল চতুর্থবারের মতো অপমান বন্ধু, যেন মেয়েটি তাদের বলছে এইবারের অপমানটা গিলে ফেলো। আগের ব্যর্থতার কথা আর শুনতে চাই না। কথাগুলো বলার পর সে আর নিজেকে সামলাতে পারল না। চোখ দিয়ে পানি গুড়িয়ে পড়তে লাগল। তার বুকের ভেতরটা কষ্টে মোচড় দিচ্ছিল। ঠিক তখনই সেখানে এসে পৌঁছল তার বড় ভাই। সে বিশেষভাবে এসেছিল কারণ শুনেছিল তার বোন খুব কষ্টে আছে। এসেই রাগী গলায় জিজ্ঞেস করল, কে তোমার এই অবস্থা করেছে? মেয়েটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা খুলে বলল। সে জানালো ওই ছেলেটা কোনোভাবে সেই ক্যাটফিশের শক্তি ব্যবহার করতে পেরেছে। এমনকি হয়তো এখন সে তার চেয়েও শক্তিশালী হয়ে গেছে। ভাইটি মাথা নেড়ে বলল, আমার বোন, এটা অসম্ভব। এই পৃথিবীতে ওই মাছের শক্তি ব্যবহার করতে পারে মাত্র একজন মানুষ। সে একটু থেমে বলল, ভ্যান, আর সে তো 1 বছর আগেই মারা গেছে। তারপর ঠান্ডা গলায় যোগ করল, আর যে বদমাস এখন ওই মাছটা পেয়েছে তাকে নিয়ে চিন্তা করো না। খুব শীঘ্রই আমি তার জীবন শেষ করে দেব। মেয়েটি মাথা নেড়ে সম্মতি দিল। তবুও তার মনের অশান্তি দূর হল না। আর তার ভয় পাওয়ার যথেষ্ট কারণও ছিল, কারণ এখন মাছটার ভেতরে যে আত্মা বা প্রাণী ছিল সে আর কেউ নয়, সেই ভ্যান। একসময় যে তাকে তিমিতে রূপান্তরিত করেছিল, নিজের সমস্ত শক্তি তার মধ্যে ঢেলে দিয়েছিল এবং তাদের মধ্যে চুক্তি সম্পন্ন করেছিল। মাছটি পুরোপুরি ভ্যানের কথা মেনে চলত, আর দেখে মনে হচ্ছিল এই দুজন মিলে খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছে। পরের দিন ভ্যান পৌঁছল এমন এক জায়গায় যেখান থেকে তার সেক্টের মূল সদর দপ্তরে যাওয়ার জন্য যাতায়াতের ব্যবস্থা করা হয়। সেখানে দায়িত্বে থাকা লোকটি তাকে বলল, পাসওয়ার্ড বলো। ভ্যান পাসওয়ার্ড বলে দিল। লোকটি খাতায় তার বংশের নাম খুঁজতে লাগলো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও নামটা পাচ্ছিল না। অবশেষে সে নামটা খুঁজে পেল, কিন্তু খবরটা শুনে ভ্যান হতবাক হয়ে গেল। লোকটি বলল, আগে তোমাদের বংশ 2য় শ্রেণীর ছিল। তারপর আবার বলল, কিন্তু এখন সেটা 4র্থ শ্রেণীতে নেমে গেছে। একসময় ভ্যান বিশেষ সুবিধা পেত এবং দ্রুত যাতায়াতের ব্যবস্থা তার জন্য থাকত। কিন্তু এবার লোকটি দুঃখ প্রকাশ করে বলল, দুঃখিত, এখন আর সেই সুবিধা নেই। তোমার জন্য সবচেয়ে ভালো যেটা দিতে পারি সেটা হলো একটা শূকর।
ভ্যান কিছুক্ষণ চুপ করে রইল। খবরটা তার জন্য ছিল বড় ধাক্কা। তবুও সময় নষ্ট না করে সে শূকরের পিঠে চড়ে বসল। তার মনে হচ্ছিল নিজের বংশে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আর সত্যিই তাই হয়েছিল। সেক্টের ভেতরে একদল দস্যু হামলা চালিয়েছিল। তারা পুরো জায়গার নিয়ন্ত্রণ দখল করতে চেয়েছিল। যে ছাত্রদের পেয়েছে তাদের মারধর করেছে, তাদের প্রাণীগুলোকে হত্যা করেছে, এমনকি অনেককে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে ভ্যানের এক বন্ধু সামনে এগিয়ে এলো। সে নিজের প্রাণীটাকে ডেকে আনলো। সেটা ছিল এক অত্যন্ত দ্রুত গতির যুদ্ধ বিড়াল। বিড়ালটি বজ্র গতিতে শত্রুদের দিকে ঝাঁপিয়ে পড়ল। যেদিক দিয়ে গেছে সেদিকের প্রতিটি শত্রু প্রাণীকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। মুহূর্তের মধ্যেই যুদ্ধের পরিস্থিতি বদলাতে শুরু করল। লোকটা নিজের বিশাল টিকটিকিটাকে সামনে এনে বিড়ালটাকে হারানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না, কারণ সেই বিড়ালের ক্ষমতা ছিল কল্পনারও বাইরে। চোখের পলকে সে একের পর এক শত্রু প্রাণীকে শেষ করে দিল। সব কাজ শেষ করে সে গর্বের সঙ্গে নিজের মালিকের কাছে ফিরে এলো। তখন তরুণটি ঠান্ডা গলায় বলল, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে তোমাদের প্রাণীগুলোর মতো পরিণতি হবে। দস্যুরা যেন কথাটা মেনে নিতে রাজি হলো, কিন্তু তাদের নেতা ভেতরে ভেতরে অন্য কিছু ভাবছিল। আর তরুণটি নিজের জয়ে এতটাই আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল যে সে বুঝতেই পারেনি কি হতে যাচ্ছে। হঠাৎ দস্যু দলের নেতা তার পেছন থেকে মেয়েদের দিকে আক্রমণ ছুড়ে দিল। উদ্দেশ্য একটাই, তাদের মেরে ফেলা। বিড়ালটি সঙ্গে সঙ্গে আক্রমণটা টের পেল। সে দ্রুত লাফিয়ে মেয়েদের বাঁচাতে ছুটে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে টিকটিকিটা পেছন দিক থেকে অতর্কিত আক্রমণ করল। ধাম! সবার চোখের সামনে বিড়ালটাকে হত্যা করা হলো। হ্যারো নিজের প্রিয় বিড়ালটাকে মারা যেতে দেখে বিশ্বাসই করতে পারছিল না। সে পাগলের মতো ছুটে গেল তাকে বাঁচানোর জন্য, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যে প্রাণী এতক্ষণ সবাইকে রক্ষা করছিল সে আর নেই, আর কিছুই করার ছিল না। ঠিক তখনই ভ্যান প্রায় গ্রামে পৌঁছে গিয়েছিল। দূর থেকেই সে পুরো ঘটনাটা নিজের চোখে দেখল। দস্যুরা সবাইকে আক্রমণ করছে, কেউ তাদের থামাতে পারছে না। তারা এবার হ্যারোকে মারার জন্য এগিয়ে এলো। এক তরুণী তাকে বাঁচানোর চেষ্টা করল, নিজের শরীর দিয়ে ঢাল হয়ে দাঁড়ালো, কিন্তু পরিস্থিতি ছিল একেবারেই আশাহীন। ঠিক সেই সময় একটা ছোট্ট কুকুর সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, ভ্যান এসে পৌঁছেছিল, আর সে কখনোই নিজের শক্তকে অপবিত্র হতে দেবে না। দস্যুরা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? আরেকজন বলল, এখনই চলে যাও, না হলে তুমিও আহত হবে। কিন্তু ভ্যান কি কখনো কাউকে তার শক্তের ওপর পা রাখতে দেবে? কখনোই না। সে সঙ্গে সঙ্গে কুকুরটাকে আক্রমণের নির্দেশ দিল। টিকটিকিটা দ্রুত এসে কুকুরটাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু ভ্যান সঙ্গে সঙ্গে দ্বিতীয় আঘাত চালালো। প্রচণ্ড আঘাতে টিকটিকিটা মাটিতে ছিটকে পড়ল। এটা দেখে পুরো দস্যু দল ভয় পেয়ে গেল। তারা নিজেদের বাকি সব প্রাণী একসঙ্গে ছেড়ে দিল। ভ্যান চাইলে ক্যাটফিশের শক্তি ব্যবহার করে মুহূর্তেই তাদের শেষ করে দিতে পারত, কিন্তু সে সেটা করল না, কারণ সে এখনই নিজের আসল শক্তি সেক্টের সদস্যদের সামনে প্রকাশ করতে চায়নি। তাই সে সবাইকে সেক্টের বাইরে তাড়িয়ে নিয়ে গেল, আর বাইরে নিয়ে গিয়ে তাদের সব প্রাণী ধ্বংস করে দিল। যখন শত্রুরা বুঝতে পারল ভ্যান এখনও বেঁচে আছে, তখন তাদের মুখের রং উড়ে গেল। তারা আতঙ্কে কাঁপতে লাগল। ভ্যান তাদের দিকে তাকিয়ে বলল, ভালো করে শুনে রাখো, আজকের পর যেই আবার এখানে আসার সাহস করবে সে জীবিত ফিরে যেতে পারবে না। তার ভয়ঙ্কর শক্তি দেখে দস্যুরা আর লড়াই করার সাহস পেল না। তারা আত্মসমর্পণ করল। তারপর দাঁতে দাঁত চেপে অভিশাপ দিকে দিতে সেখান থেকে পালিয়ে গেল। ভ্যান ধীরে ধীরে সেক্টের মূল ফটকের দিকে ফিরে এলো। তাকে দেখেই লিং দৌড়ে তার কাছে চলে এলো। সে তাকে ধন্যবাদ দিতে চাচ্ছিল, কিন্তু কথা শেষ করার আগেই ভ্যান হঠাৎ তাকে জড়িয়ে ধরল। তার কণ্ঠে আবেগ স্পষ্ট ছিল। সে বলল, তোমাকে আবার দেখতে পেয়ে আমি সত্যি খুব খুশি। লিং পুরোপুরি হতভম্ব হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? ভ্যান উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে গেল অতীতের সেই ভয়ঙ্কর ঘটনা। এক বিশ্বাসঘাতকের কারণে একবার তাকে প্রাণ হারাতে হয়েছিল। সেই স্মৃতি ফিরে আসতেই সে নিজের পরিচয় প্রকাশ করার আগে থেমে গেল। ভ্যান ভয় পাচ্ছিল, যদি সে নিজের আসল পরিচয় প্রকাশ করে তাহলে লিংও তার সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে। তাই সে শুধু হালকা হেসে বলল, দুঃখিত, আমি তোমাকে অন্য একজন ভেবে ভুল করে জড়িয়ে ধরেছিলাম। এরপর সে সেক্টের ভেতরে ঢুকে গেল, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। সবাই মার খেয়েছে, অনেকের শরীরে আঘাতের চিহ্ন, তাদের প্রাণীগুলোও মারা গেছে, এমনকি হ্যারো পর্যন্ত ঠিকমতো নড়াচড়া করতে পারছে না। ভ্যান তার দিকে তাকিয়ে পুরনো একটা কথা মনে করল। প্রথম দিন যখন সে হ্যারোর সেই বিড়ালটাকে দেখেছিল, তখন হ্যারো কত খুশি ছিল। বিড়ালটা যেন তার পরিবারেরই একজন ছিল, কিন্তু এখন হ্যারোর চোখে শুধু শূন্যতা আর কষ্ট। ভ্যান বুঝতে পারল ছেলেটা কত বড় যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। লিং দ্রুত হ্যারোর কাছে গিয়ে তার খোঁজ নিতে লাগল, কিন্তু হ্যারো ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং বলল, দুঃখিত, আমি এই সেক্ট ছেড়ে চলে যাচ্ছি, আমি আর পারছি না। লিং অবাক হয়ে বলল, এমন কথা বলছো কেন? একটু শান্ত হও। সে অনেক চেষ্টা করল হ্যারোকে বোঝানোর জন্য, কিন্তু হ্যারো মাথা নেড়ে বলল, এই সেক্ট তো সেই দিনই শেষ হয়ে গেছে যেদিন 1 বছর আগে মাস্টার মারা গিয়েছিলেন। তাকে ছাড়া আমরা কিছুই করতে পারব না। তারপর সে লিংয়ের দিকে তাকিয়ে বলল, তুমিও চলে যাও, এখানে আর কিছু বাকি নেই।
কথাগুলো শুনে ভ্যানের বুক ভেঙে গেল। সে নিজের চোখের সামনে দেখল যে স্বপ্ন গড়তে সে সারা জীবন পরিশ্রম করেছে সেটাই ধীরে ধীরে ভেঙে পড়ছে। ভ্যান হ্যারোকে থামানোর চেষ্টা করল। সে বলল, থেমে যাও, আমরা আবার সবকিছু গড়ে তুলতে পারব। কিন্তু হ্যারো আর কোনো কথা শুনল না। ভাঙার হৃদয় নিয়ে সে সেখান থেকে চলে গেল, আর তার সঙ্গে সঙ্গে সেক্টের অন্য সদস্যরাও একে একে চলে যেতে শুরু করল। শেষ পর্যন্ত শুধু লিং রয়ে গেল। সবাই সেক্টের দিকে শেষবারের মতো তাকালো, তারপর বিদায়ের নিয়ম মেনে সম্মান জানিয়ে তারা চলে গেল। ভ্যান এই দৃশ্য আর সহ্য করতে পারছিল না। সে মাটিতে বসে পড়ল, মনে মনে যেন সবাইকে অনুরোধ করছিল, আরেকবার সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। কিন্তু কোনো লাভ হল না। আরও একবার সবাই তাকে ছেড়ে চলে গেল। সে বুঝতেই পারছিল না এখন কি করা উচিত। সময় যেন থমকে গেল, চারদিকে শুধু নীরবতা আর হতাশা। পরের দিন সেক্টে যারা এখনও ছিল তারা সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। ভ্যানও তাদের সঙ্গে ছিল, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ডুবেছিল। হঠাৎ এক তরুণ নিজের খাবার সরিয়ে রেখে বলল, অতীত নিয়ে ভেবে লাভ নেই, এখন আমাদের সামনে তাকাতে হবে, আর আমাদের একজন নতুন নেতা বেছে নিতে হবে। ভ্যান মনে মনে ভাবল, হয়তো এবার সবাই তাকে বেছে নেবে। কিন্তু পরের মুহূর্তেই সবাই লিংয়ের দিকে তাকালো। তারা বলল, নেত্রী, আপনার কি মত? সবাই একসঙ্গে সম্মতি জানালো, কারণ উপস্থিত সবার মধ্যে লিংই সবচেয়ে বড় এবং অভিজ্ঞ ছিল। তারা মনে করল এই দায়িত্ব তারই নেওয়া উচিত। এক এক করে সবাই তার সামনে সম্মান জানাতে এগিয়ে গেল। প্রথমে লিং একটু নার্ভাস হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না কি বলবে, কিন্তু কিছুক্ষণ পর সে সাহস সঞ্চার করল। দৃঢ়ভাবে মাথা তুলে সবার দিকে তাকালো, তারপর বলল, হ্যাঁ, আমি এই দায়িত্ব গ্রহণ করছি। আমি কখনো লিং বংশকে ধ্বংস হতে দেব না, আর আমার মাস্টার যে আশা আমাদের ওপর রেখে গেছেন, আমি তাকে কখনো নিরাশ করব না। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, আর চোখে ছিল নতুন করে শুরু করার প্রতিজ্ঞা। এরপর সবাই বসে ভাবতে লাগল এখন তাদের প্রথম কাজ কি হওয়া উচিত। লিং সবার দিকে তাকিয়ে বলল, গত যুদ্ধে আমাদের সব প্রাণী মারা গেছে, এখন আমাদের কাছে কোনো জাদুকরী প্রাণীই নেই। এই বলে সে একটা মানচিত্র বের করল। মানচিত্রে কয়েকটা জায়গা দেখিয়ে বলল, হয়তো এসব জায়গায় আমরা নতুন প্রাণী খুঁজে পেতে পারি। কিন্তু ভ্যানের মাথায় ছিল অন্য পরিকল্পনা। সে ওদের ওই জায়গাগুলোতে নিয়ে যেতে লাগল না, বরং এমন এক জায়গার দিকে নিয়ে যেতে লাগল যার কথা অন্য কেউ জানত না। হাঁটতে হাঁটতে তারা একটা বিশাল পাহাড়ের চূড়ার কাছে পৌঁছে গেল। সামনে গভীর খাঁড়া ঢাল। ভ্যান চারপাশে তাকিয়ে বলল, দেখো তো আমাদের পেছনে কেউ আছে কিনা। সবাই চারদিকে তাকিয়ে বলল, না, এদিকে তো কাউকে দেখা যাচ্ছে না। কথা শেষ হতেই ভ্যান হঠাৎ পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে গেল। এত দ্রুত নামতে দেখে সবাই ভয় পেয়ে গেল। তারা ভাবল হয়তো সে পড়ে যাবে, কিন্তু নিচে তাকিয়ে দেখে সে একদম ঠিক আছে। এটা দেখে সবার ভয় কেটে গেল। তারাও একে একে নিচে নেমে আসতে লাগলো। নামতে নামতে সবার মাথায় একই প্রশ্ন ঘুরছিল, ভ্যান এই জায়গাটা এত ভালোভাবে চেনে কিভাবে। কিন্তু ভ্যান ইচ্ছে করেই তাদের অন্যদিকে মনোযোগ দিতে লাগলো। সে নানা গল্প করতে শুরু করলো, এমনকি প্রাণীদের বিভিন্ন শ্রেণী আর শক্তির স্তর সম্পর্কেও বলতে লাগলো। সে বলল, সবচেয়ে দুর্বল হলো বিড়াল শ্রেণীর প্রাণী, তারপর আসে বাঘ, তারপর পান্ডা, আর সবচেয়ে শক্তিশালী হলো ড্র্যাগন শ্রেণী। এরপর সে যোগ করল, এই জায়গায় সাধারণত খুব শক্তিশালী প্রাণী থাকে না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক তখনই এক মেয়ে দূরে কিছু একটা দেখতে পেল। সে আঙুল তুলে বলল, ওইটা দেখো। সবাই তাকিয়ে দেখল একটা ছোট্ট 3 লেজওয়ালা শিয়াল ঝোপের পাশে দাঁড়িয়ে আছে। ভ্যান শিয়ালটাকে দেখেই চমকে উঠল। তার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। সে বুঝে গেল এখানে তারা একা নয়। সত্যিই তাই, পরের মুহূর্তেই কেউ তাদের উপর আক্রমণ করল। ভ্যান অল্পের জন্য আঘাতটা এড়িয়ে গেল। আক্রমণকারী ছিল এক অচেনা তরুণ। সে রাগী গলায় বলল, তোমরা কারা? এই জায়গার কথা জানলে কিভাবে? আমি তোমাদের কাউকেই ছাড়ব না। লিং আর অন্যরা বুঝতে পারছিল তাদের হাতে এখন শক্তিশালী কোনো প্রাণী নেই, তাই তারা অন্য একটা কৌশল নিল। তারা এমন ভাব করতে লাগলো যেন মুহূর্তের মধ্যেই ওই ছেলেটাকে হারিয়ে দিতে পারবে। প্রথমে ছেলেটা পাত্তা দিল না, কিন্তু তারা অভিনয় চালিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যেতে শুরু করল। শেষে সে কিছুটা ভয় পেয়েই বলল, ঠিক আছে, তোমরা যা ইচ্ছে করো, শুধু আমাকে বিরক্ত করো না। এই বলে সে জায়গাটার আরও ভেতরের দিকে চলে গেল, আর ভ্যানরা তার পিছু নিল। অনেকটা পথ যাওয়ার পর তারা পৌঁছে গেল এই এলাকার আসল নেতার কাছে, এক বিশাল পান্ডা। সেখানেই শুরু হলো আসল লড়াই। আর পান্ডাটা মোটেও সাধারণ কোনো প্রাণী ছিল না, তার ছিল কিংবদন্তি ধরনের ক্ষমতা। সে এমন এক বিভ্রম বা মায়াজাল তৈরি করল যার মধ্যে সবাই আটকে গেল। চারপাশের সবকিছু বদলে যেতে লাগলো। কে কোথায় আছে কিছুই বোঝা যাচ্ছিল না। তবুও সবাই নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যেতে লাগলো। কিন্তু পান্ডাটা ছিল অবিশ্বাস্য রকম শক্তিশালী। যতই আক্রমণ করা হোক তেমন কোনো ক্ষতি হচ্ছিল না। অনেক চেষ্টা করেও তারা কোনো অগ্রগতি করতে পারছিল না। ঠিক তখনই ভ্যান নিজের ছোট্ট কুকুরটাকে ডেকে আনলো। সে কুকুরটাকে সরাসরি আক্রমণের নির্দেশ দিল। আর আশ্চর্যের বিষয় হল, পান্ডার তৈরি করা বিভ্রম কুকুরটার ওপর কোনো প্রভাবই ফেলতে পারল না। যেখানে সবাই মায়াজালে আটকে ছিল, সেখানে কুকুরটা একদম স্বাভাবিকভাবে পান্ডার দিকে ছুটে গেল। এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কোনো নির্দেশ না বুঝেই ছোট্ট প্রাণীটা শুধু চুপচাপ বসে রইল। চারপাশে সবাই একে অপরের সঙ্গে লড়াই করছে, সেটা সে শুধু তাকিয়ে দেখছিল। কিছুক্ষণ পর সে বুঝতে পারল আসল ঘটনা কি হচ্ছে। তখনই হঠাৎ করে সে পিছন দিক থেকে পান্ডার উপর ঝাঁপিয়ে পড়ল এবং এক জোরালো আঘাতে সেটাকে মাটিতে ফেলে দিল। সবাই
সবাই একদম হতভম্ব হয়ে গেল, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। ওই অচেনা তরুণ তখন একটা দড়ি বের করল, পান্ডাটাকে বেঁধে ফেলল, তারপর দ্রুত সেটাকে নিয়ে পালিয়ে গেল। লোকজন তাকে ধরার চেষ্টা করল, কিন্তু আর তাকে পাওয়া গেল না। সবাই খুব হতাশ হয়ে পড়ল, কি করবে বুঝতে পারছিল না। এদিকে সেই অচেনা তরুণ অন্য একটা জায়গায় চলে গেল। সে সোজা গেল ইয়াং এর কাছে, যে ছিল গার্ডদের কমান্ডার। এর আগে ইয়াং তার আরেকটা প্রাণী ধরে নিয়ে গিয়েছিল এবং বলেছিল যদি সে নতুন একটা শক্তিশালী প্রাণী ধরতে পারে তাহলে তার পুরনো শিয়ালটা ফেরত দেবে। তরুণটা এসে বলল, আমি আমার কাজ শেষ করেছি, এখন আমার শিয়ালটা ফেরত দাও। কিন্তু ইয়াং তাকে ধোঁকা দিল। সে শান্ত গলায় বলল, ঠিক আছে, যেমন কথা ছিল তুমি যা চাও পাবে। এই বলে সে হঠাৎ তার ছায়ার উপর কিছু একটা ছুঁড়ে দিল। ছেলেটা দৌড়ে নিজের প্রাণীটাকে ছাড়াতে গেল। ঠিক তখনই অন্য একটা শিয়াল তার উপর আক্রমণ করল। চারদিক থেকে সৈন্যরা এসে তাকে ঘিরে ধরল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। হঠাৎ ইয়াং জোরে চিৎকার করে সবাইকে থামতে বলল। সে বলল, তোমরা জানোই না তোমরা কার সঙ্গে খেলছো। আসলে এই ইয়াং ছিল ওই এলাকার ডাকাতদের নেতা। সে আবার নির্দেশ দিল ছেলেটার উপর সব দিক থেকে আক্রমণ করতে। প্রথমে ছেলেটা বেশ ভালোভাবেই লড়াই করছিল, কিন্তু হঠাৎ ইয়াং তার আঙুল নাড়াতেই তার প্রাণীটা ছায়া থেকে বেরিয়ে এলো। একটা মাত্র আঘাতেই ছেলেটাকে মাটিতে ফেলে দিল। সবাই তখন আতঙ্কিত হয়ে গেল। এদিকে ভ্যান আর বাকিরা বুঝতে পারছিল না এখন কি করবে। তাই তারা সিদ্ধান্ত নিল যে কোনোভাবে যাতায়াতের ব্যবস্থা নিয়ে অন্য জায়গায় গিয়ে নতুন প্রাণী খুঁজবে। কিন্তু একজন লোক তাদের জানালো, যে শূকরটা তোমাদের কাছে আছে সেটা তো গতকাল চুরি হয়েছিল, যে নিয়েছিল এখনও ফেরত দেয়নি। ভ্যান বুঝতে পারল তারা আসলে তার কথাই বলছে। সে শান্তভাবে বলল, আমাদের একটা সমাধান আছে, আমার কাছে কিছু টাকা আছে, চল বাজার থেকে প্রাণী কিনে নি। তারা সবাই তার সঙ্গে গেল। লিং সেখানে গিয়ে একটা প্রজাপতি পছন্দ করল, কিন্তু তার দাম ছিল অনেক বেশি আর বিক্রেতা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছিল। তখন জিয়েন সামনে এগিয়ে এলো। সে ভালোভাবে দরদাম করে শেষ পর্যন্ত সেটা ফ্রিতেই নিয়ে নিল। ভ্যানের আরেক বন্ধু একটা অন্য প্রাণী নিল। পরিস্থিতি তখন কিছুটা শান্ত ছিল, কিন্তু ফেরার পথে সেই বিক্রেতা তাদের দেখে ব্যঙ্গ করে ডাকল, কারণ তারা ছিল লিং বংশের লোক। এটা শুনে সবাই ভীষণ রেগে গেল। হঠাৎ করেই তারা সেখানে সেই পান্ডাটাকে দেখতে পেল। আর শুধু পান্ডাই না, সেই অচেনা ছেলেটার দুইটা শিয়ালও সেখানে ছিল। ছেলেটার নাম ছিল জন, কিন্তু কি হচ্ছে কিছুই তারা বুঝতে পারছিল না। দোকানদার রেগে গিয়ে তাদের বলল, এখান থেকে চলে যাও, আমার মাথা খেও না। কিন্তু ভ্যান একটা চালাকি করল। সে এমন ভাব করল যেন পান্ডাটা বক্স থেকে পালিয়ে গেছে। দোকানদার সাথে সাথে বক্স খুলে দেখতে গেল। ঠিক সেই সুযোগটাই তারা নিল। তারা পান্ডাটাকে শেষ পর্যন্ত মুক্ত করে দিল। এরপর জন সামনে এগিয়ে এলো। সে ওই পান্ডাটাকে নিজের চুক্তিবদ্ধ প্রাণী বানাতে চাইল। প্রথমে পান্ডাটা রাজি হচ্ছিল না, কিন্তু মেয়েটার জেদ আর ধৈর্যের কাছে শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। সে পান্ডাটার সাথে চুক্তি করল এবং সেটাকে নিজের করে নিল। এরপর জন ওই অন্য প্রাণীগুলোকেও মুক্ত করল। আর তখনই জন তাদের পুরো ঘটনা খুলে বলল। সে বলল, গতকাল তাকে জোর করে এসব করানো হয়েছিল, আর এখন তাকে ইয়াং নামের লোকটা বন্দী করে রেখেছে। সে তাদের সাহায্য চাইল তাকে উদ্ধার করার জন্য, কিন্তু সবাই বুঝতে পারছিল তাদের নিজেদের অবস্থাই এখন খুব খারাপ। তারাই তো এখন নিজেরাই বিপদে আছে। তাই তারা আবার সেক্টর হেডকোয়ার্টারে ফিরে গেল। ফিরে এসে সবাই বসে ভাবতে লাগলো এখন কি করবে। ঠিক তখনই ভ্যান লিংয়ের হাতে একটা চিঠি দিল। সে বলল, আমি এটা তোমার নাম দেখে পেয়েছি। লিং চিঠিটা হাতে নিয়েই হাতের লেখা দেখে বুঝে গেল, হ্যাঁ, এটা ছিল ফেনের চিঠি। ফেন ছিল সেক্টর প্রধান। সে চিঠিটা খুলে পড়ল। চিঠির ভেতরে একটা জায়গার ইঙ্গিত দেওয়া ছিল, যেটা ছিল জঙ্গলের ভেতর। সে সেখানে গেল এবং একটা ব্যাগ পেল, যার ওপর আরেকটা চিঠি ছিল। সে চিঠিটা পড়তে শুরু করল। পড়তে পড়তে তার চোখে পানি চলে এলো। সে বিশ্বাসই করতে পারছিল না যা লেখা আছে। সে বুঝতে পারল তার মাস্টারের কাছে সে শুধু একজন ছাত্র ছিল না, সে ছিল অনেকটা নিজের মেয়ের মতো। চিঠিতে আরও লেখা ছিল, আমি জানি যখন তুমি এই চিঠি পড়বে তখন আমি হয়তো আর বেঁচে থাকব না, আর হয়তো সেক্টের অবস্থাও খারাপ হয়ে গেছে, কিন্তু তুমিই একমাত্র মানুষ যে এটা আবার আগের মতো করতে পারবে। এমনকি তুমি এটাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেক্টে পরিণত করতে পারবে। আর আমি যে স্বপ্নটা পূরণ করতে পারিনি সেটা তুমি পূরণ করবে। এই বাক্সে আমি কিছু শক্তিবর্ধক ওষুধ রেখে গেছি, যেগুলো তোমার শক্তি বাড়াতে সাহায্য করবে। আমি জানি এগুলো তোমার সামনে আসা কষ্টের তুলনায় কিছুই না, কিন্তু আমি চেয়েছিলাম তোমার শুরুটা যেন ভালো কিছু দিয়ে হয়। চিঠিটা শেষ হতেই লিং আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়ল, আর তখনই মনে হলো সে এখন জানে তাকে কি করতে হবে। লিং চিঠিটা পড়ে ফেলতেই একদম সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিল। সে বলল, আমি জনকে যেভাবেই হোক উদ্ধার করব। ওদিকে তখন ইয়াং ইতোমধ্যেই জনকে খুব নির্যাতন করছিল। জন কিছুই করতে পারছিল না, পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল। ভাবলে বোঝা যায় যদি এটা চলতেই থাকতো তাহলে
তাহলে তার অবস্থা আরও ভয়াবহ হতো। কিন্তু ঠিক সেই সময়ই তাদের পুরো টিম সেখানে পৌঁছে গেল। তারা একে একে সব গার্ডকে পরাজিত করল এবং সরাসরি সেই ঘরের দিকে ছুটে গেল যেখানে জনকে আটকে রাখা হয়েছিল। তারা জনকে দ্রুত মুক্ত করে দিল, আর সাথে সাথে তার প্রাণীগুলো আনন্দে তার দিকে ছুটে এলো, যেন তাদের নেতা ফিরে এসেছে। জন অবাক হয়ে গেল। সে বলল, আমি তো তোমাদের সঙ্গে আগে খারাপ ব্যবহার করেছি, তারপরও তোমরা আমাকে বাঁচাতে এলে কেন? ভ্যান হালকা হাসি দিয়ে বলল, এটা খুবই সোজা। আমরা এখানে সবকিছু লুট করতে এসেছি, আর তোমার সাহায্য লাগবে। জন হেসে ফেলল এবং বলল, ঠিক আছে, মনে হচ্ছে আজকে অনেক বড় বিশৃঙ্খলা হতে যাচ্ছে। তারপর দ্রুত তারা দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল গেল সব চুরি হওয়া প্রাণীগুলোকে মুক্ত করতে, আর ভ্যান তার প্রাণীগুলো নিয়ে চলে গেল ট্রেজার রুমের দিকে। এদিকে ইয়াং ঘটনাস্থলে এসে দেখল সব গার্ড মাটিতে পড়ে আছে। সে বুঝে গেল লড়াই শেষ, কিন্তু তাড়াহুড়া না করে সে হাসি মুখে ট্রেজার রুমে ঢুকে গেল। চারপাশে সম্পদ দেখে মুগ্ধ হতে লাগল। হঠাৎ সে টের পেল তার পেছনে কিছু নড়াচড়া হচ্ছে। ওটা ছিল ইয়াং এর শ্যাডো বিস্ট। সে বলল, তুমি কি ভাবছো আমার জায়গায় ঢুকে সহজে বের হয়ে যাবে? স্বপ্ন দেখো। ভ্যান চারপাশে তাকালো, কিন্তু কোথায় প্রাণীটা আছে বুঝতে পারছিল না। সে পালাতে চেষ্টা করছিল, সামনে যা পাচ্ছিল ছুঁড়ে মেরে সময় নষ্ট করছিল, কিন্তু কোনো কিছুতেই শব্দ হচ্ছিল না, যেন সবকিছুই অদৃশ্যভাবে থেমে যাচ্ছে। হঠাৎ পেছনে ফিরে যা দেখল তাতে চমকে গেল। আর তখনই তার মাথায় একটা আইডিয়া আসলো। সে পুরো জায়গাটা উল্টে ফেলতে লাগলো, সব ধন সম্পদ ভেঙে গুড়িয়ে দিতে লাগলো। এটা দেখে ইয়াং প্রচণ্ড রেগে গেল, কারণ তার চোখের সামনে তার সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছিল। ভ্যান যখন পালানোর চেষ্টা করছিল, তখনই শ্যাডো বিস্ট তার পেটে প্রচণ্ড আঘাত করল। সে গুরুতরভাবে আহত হয়ে পড়ল। এদিকে অন্য টিম সব প্রাণী মুক্ত করে ফেলেছিল এবং বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই একটা বিস্ফোরণের শব্দ হলো। ভ্যান আহত অবস্থায় সেখানে ঢুকল এবং তাদের বলল, আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তোমরা একটু ইয়াংকে আটকে রাখো। এরপর ইয়াং সেখানে পৌঁছে গেল এবং আবার লড়াই শুরু হলো। প্রথমে তারা তাকে কিছুটা থামাতে পারল, কিন্তু খুব বেশি সময় টিকতে পারল না। ইয়াং তার পুরো শক্তি ব্যবহার করে শ্যাডো বিস্টকে আরও শক্তিশালী করে তুলল। তারপর সে ভয়ঙ্কর শক্তিতে সবাইকে এক এক করে আঘাত করতে লাগল। ইয়াংকে আর কেউ থামাতে পারছিল না। জন আর তার প্রাণীগুলো এক একে পড়ে গেল। এমনকি সেই পান্ডাটাও আর টিকতে পারল না, শুধু লিং দাঁড়িয়েছিল। কিন্তু ইয়াং তাকেও ছাড়ল না। সবাই সামনে সে লিংকে ধরে ফেলল তার প্রাণীর সাহায্যে। তার চোখে ছিল ভয়ঙ্কর রাগ। সে চিৎকার করে বলল, আজ থেকে লিং বংশ শেষ, আর আজই আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। ঠিক তখনই ভ্যান নিজের শেষ শক্তিটা একসাথে জড়ো করল, আর তার বিবর্তিত মাছটাকে ডেকে ভয়ঙ্কর এক আঘাত করল। হঠাৎ চারপাশের আবহাওয়া বদলে গেল। আকাশ থেকে পানি ঝরতে লাগল। লিং নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ভ্যান তার মাস্টারের সেই মাছ ব্যবহার করছে। সে মনে মনে ভাবল, হয়তো সে স্বপ্ন দেখছে। তখন ভ্যান বলল, আমি ভ্যান, চিন্তা করো না, আমি এখানেই শেষ করব এটা। ইয়াং আবার তার সব শক্তি শ্যাডো বিস্টের মধ্যে ঢুকিয়ে দিল, কিন্তু এবারও কোনো লাভ হল না। ভ্যান দূর থেকে নিজের কাজটাকে ব্যবহার করে সেটাকে আটকে ফেলল, আর ওপর থেকে মাছটা নেমে এসে তার সব শক্তি শুষে নিতে লাগল। শ্যাডো বিস্টটা ছটফট করছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। এটা ছিল সেই ক্যাটফিশ, চূড়ান্ত বিচারকারী প্রাণী। সব শেষ হয়ে গেল। তার শক্তি পুরোপুরি শুষে নেওয়া হলো, আর তার কোর মাটিতে পড়ে গেল। কেউ চিৎকার করে বলল, এটাকে এক্ষুনি ধ্বংস করো। ইয়াং সেটাকে ধরে পালানোর চেষ্টা করল, যেন আবার শ্যাডো বিস্টকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু জন তার নিজের প্রাণী ব্যবহার করে সেটা ছিনিয়ে নিল। ইয়াং তখন পুরো শক্তি দিয়ে তাকে আঘাত করল, আর সেই কোর আবার পড়ে গেল। ভ্যান দ্রুত ছুটে গিয়ে সেটাকে ভাঙতে যাচ্ছিল, কিন্তু ইয়াং আবার তাকে উড়িয়ে দিল। সে রেগে চিৎকার করে বলল, আমাকে কেউ হারাতে পারবে না, আজ আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। ভ্যান চারপাশে তাকিয়ে দেখল কেউ আর দাঁড়িয়ে নেই, সবাই পড়ে গেছে। মৃত্যু যেন খুব কাছে চলে এসেছে। হঠাৎই ছাদের ওপর এক মেয়ে দেখা দিল। সে এক লাফে নেমে এসে সেই কোরটা ভেঙে ফেলল। ইয়াং রাগে তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে এক ঝটকায় তাকে শেষ করে দিল। ভ্যান তার দিকে তাকিয়ে রইল। সে তাকে চিনতে পারল। হ্যাঁ, এটাই সেই মেয়ে যাকে সে সেক্টে ফেরার পথে মুক্ত করেছিল। সে তাকে ধন্যবাদ দিল। মেয়েটা লজ্জা পেয়ে মাথা নিচু করল এবং দ্রুত চলে গেল। দেখে মনে হচ্ছিল তার প্রতি তার একটা অনুভূতি আছে। এরপর তারা সব ধন সম্পদ ঠিকভাবে ভাগ করে নিল, কিন্তু একজন লোভ করতে গেলে কুকুরটা এসে তাকে থামিয়ে দিল এবং তাকে সবচেয়ে ছোট অংশটাই নিতে বাধ্য করল। এরপর ভ্যান একটা ছোট প্রাণী দেখল যেটা তার পছন্দ হল। সে নিজের শক্তি দিয়ে সেটাকে বশ করল এবং চুক্তি করল। ঠিক তখনই তার শরীরে হঠাৎ তীব্র ব্যথা শুরু হল, আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার সঙ্গীরা ভ্যানকে সেক্টে নিয়ে গিয়ে বিশ্রামে রাখল। কিছুক্ষণ পর সে যখন জ্ঞান ফিরে পেল, তখন তার কিছুই মনে ছিল না যে কি হয়েছিল। তারা তাকে বলল, সব ঠিক আছে, চিন্তা করো না। জন তাকে একটু ভালো লাগানোর জন্য বলল, চলো আমি তোমার জন্য নাস্তা বানাই। এদিকে ভ্যান শান্ত সময় পেয়ে নিজের ট্রেনিং শুরু করল। সে নিজের প্রাণীগুলোকে আরও শক্তিশালী ও বিবর্তিত করতে লাগল। তারপর সে লিংয়ের সাথে দেখা করতে গেল। সে চেয়েছিল তাকে জানাতে কিভাবে সে তার মাস্টারের সেই ক্যাটফিশ ব্যবহার করতে পেরেছে, কিন্তু গিয়ে দেখে লিং তার মাস্টারের স্মৃতিস্তম্ভের সামনে বসে কাঁদছে। সে ধীরে ধীরে তার পাশে বসল। লিং কাঁদতে কাঁদতে বলল, তোমার পুরো ঘটনা আমাকে বলো। তখন ভ্যান বলল সে কিভাবে অজান্তে লেকে পড়ে গিয়েছিল এবং সেই মাছটা খুঁজে পেয়েছিল। কিন্তু লিংয়ের মন শান্ত হল না। সে বলল, আমি জানি না কেন, কিন্তু তোমাকে আমার মাস্টারের মতো লাগে। তোমার কথা বলা, হাঁটা সবকিছুই তার মতো।
মতো। আর আজ যখন তুমি সেই মাছটা ব্যবহার করলে, মনে হলো সেক্টে আবার আশা ফিরে এসেছে। সে আবার বলল, আমি সত্যিটা জানতে চাই, তুমি কি আমার মাস্টারের শিষ্য, নাকি তার বন্ধু, নাকি তুমি নিজেই আমার মাস্টার? দয়া করে আমাকে সত্যিটা বলো। ভ্যান এই প্রশ্নে একটু চমকে গেল। সে বুঝতে পারছিল না কিভাবে উত্তর দেবে। ঠিক তখনই সে দরজার বাইরে দুজন লোককে কথা শোনার চেষ্টা করতে দেখল। সে মনে মনে ভাবল, আমার পরিকল্পনা এখন ফাঁস করা যাবে না, আমাকে আগে জানতে হবে আগের বিশ্বাসঘাতক কে ছিল। তাই সে কথা ঘুরিয়ে ফেলল। সে বলল কিভাবে প্রথম সেই মেয়ে তাকে মারার চেষ্টা করেছিল এবং সে কিভাবে বেঁচে বের হয়েছিল। এটা শোনার পর দরজার বাইরে থাকা দুজন হঠাৎ ভেতরে ঢুকে পড়ল। তারা তাকে ধরে বেঁধে ফেলল এবং সেখান থেকে বের করে দিল। তার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু ভ্যান এটাকে নিজের এক ধরনের জয় হিসেবে দেখল। দিন কেটে যেতে লাগলো। তারপর এলো জাতীয় টুর্নামেন্টের সময়। এটা ছিল বিশাল এক প্রতিযোগিতা, যেখানে অনেক বংশ অংশ নিত। জিতলে থাকতো বড় বড় পুরস্কার। লিং তার 4 জন সঙ্গীকে নিয়ে রেজিস্ট্রেশন স্থানে গেল। সেখানে গিয়ে তারা দেখল বিশাল ভিড়। অনেকেই তাদের দিকে তাচ্ছিল্যের চোখে তাকাচ্ছিল, কারণ তাদের মাস্টার ভ্যানের সঙ্গে যা হয়েছিল তার জন্য সবাই তাদের নিচু মনে করছিল। তারা যেন সাধারণ মানুষেরও নিচে। লিং সুপারভাইজারের কাছে গিয়ে জিজ্ঞেস করল, এবার এত বেশি দল কেন এসেছে? সে বলল, লিং বংশ এখন দুর্বল হয়ে গেছে, তাই ছোট ছোট সেক্টগুলো সুযোগ নিচ্ছে। তারা মনে করছে তারা শক্তিশালী। যদি তোমরা তাদের হারাতে পারো তাহলে তোমাদের টুর্নামেন্টে জায়গা দেওয়া হবে, না হলে কিছু করার নেই। এটা শুনে লিং রেগে গেল। ঠিক তখনই এক লোক তাকে আবার অপমান করল। এই লোকটাই একসময় তাদের সাহায্য নিয়েও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। লিংয়ের রাগ আরও বেড়ে গেল। ভ্যান যখন ওই লোকটাকে দেখল তখন তার পুরনো একটা কথা মনে পড়ে গেল। এই লোকটাই তো একসময় যখন তার কাছে কিছুই ছিল না তখন তাকে সাহায্য করেছিল খাবার দিয়ে, আর এখন সেই লোকটাই মাস্টারের মৃত্যুর পর তাদের নিচু চোখে দেখছে। ভ্যান ভাবল, এটা কি সে এভাবে ছেড়ে দেবে? কখনোই না। সে সঙ্গে সঙ্গে নিজের কুকুরটাকে তার ওপর লেলিয়ে দিল। কুকুরটাকে আক্রমণের নির্দেশ দিল। তারপর অন্যদের দিকেও সেটাকে ঘুরিয়ে দিল, যেন সবাই নিজের রাগটা বের করতে পারে। কিছুক্ষণের মধ্যেই লিং বংশের সহজ জয় হল। এরপর ভ্যান সেই লোকটার কাছে গেল। তার মুখ ফুলে গেছে মারধরের কারণে। ভ্যান শক্ত গলায় বলল, তুমি আমাদের কাছ থেকে যে টাকা নিয়েছ, টুর্নামেন্টের পর আমি তার চেয়ে অনেক গুণ বেশি ফেরত নেব। এক এক করে তোমার পালা আসবে, অপেক্ষা করো। এই বলে সে লোকটাকে মাটিতে ফেলে দিল এবং তাকে ওষুধটা দিল। এই দৃশ্য দেখে পরীক্ষক অবাক হয়ে গেল। এই ছেলেগুলোর সাহস আর শক্তি দেখে সে হতভম্ব। এরপর তারা একটা ইগলে চড়ে টুর্নামেন্টের মাঠের দিকে রওনা দিল। সেখানে পৌঁছতেই সেই মেয়ে তাদের স্বাগত জানালো। সে টুর্নামেন্টের নিয়মকানুন বুঝিয়ে দিতে লাগলো। তার বলা কথার সারাংশ ছিল, এই ব্রেসলেটটা তোমাদের হাতে পড়তে হবে, আর 3 মিনিটের বেশি এটা খুলে রাখা যাবে না। যদি এটা পরে তুমি সমুদ্রে পড়ে যাও তাহলে তুমি ম্যাচ হেরে যাবে। যদি মনে করো আর লড়তে পারবে না, তাহলে আত্মসমর্পণ করতে পারো। আর যদি তুমি প্রতিপক্ষকে স্পর্শ করতে পারো, তাহলে সেই হারবে। টুর্নামেন্টে একাধিক পরীক্ষা থাকবে, আর যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই বিজয়ী হবে। সবাই নিয়ম মেনে নিল। তারপর সাথে সাথেই প্রথম রাউন্ড শুরু হয়ে গেল। ছেলেরা নিজেদেরকে একটা অচেনা দ্বীপে খুঁজে পেল। কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।